প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তৃতীয় চার্জশিট পেশ করে বিস্ফোরক দাবি করেছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের কাছে 15 কোটি টাকা দাবি করেছিলেন জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং সুজয় কৃষ্ণ মিলে চাকরি প্রার্থীদের কাছ থেকে 100 কোটি টাকা তোলার পরিকল্পনা করেছিলেন। অভিষেকের পাশাপাশি সেই টাকা থেকে ভাগ পাওয়ার কথা ছিল পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্যের। যদিও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের আইনজীবীর দাবি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তার মক্কেলের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করা হচ্ছে। বুধবার কলকাতায় সিবিআইয়ের বিশেষ আদালতে 2017-এর প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সুজয় কৃষ্ণের বিরুদ্ধে তৃতীয় চার্জশিট পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেখানে 1 ঘন্টারও বেশি সময়ের একটি অডিও ক্লিপের কথোপকথনের বৃত্তান্ত জানিয়েছে। সিবিআইয়ের দাবি, 2017 সালে কাকুর বেহালার বাড়িতে গিয়েছিলেন অপর দুই অভিযুক্ত তৃণমূলের প্রাক্তন নেতা কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায় সহ আরও দুজন। ওই সময়ের কথোপকথনের একটি অডিও ক্লিপ সিবিআইয়ের হাতে এসেছে। চার্জশিটে দাবি করা হয়েছে, কিভাবে বেআইনি নিয়োগ হতো, এই চক্রের মাথা কারা, তা নিয়ে বিস্তারিত আলোচনা ওই অডিও ক্লিপে রয়েছে। এমনকি কিভাবে তদন্তকারীদের হাতে ওই অডিও ক্লিপটি এলো তাও চার্জশিটে বিস্তারিতভাবে জানিয়েছে তারা। সিবিআইয়ের দাবি, 2017 সালে ওই দিন কুন্তলের নির্দেশে তার এক কর্মচারী অরবিন্দ রায় বর্মন গোটা আলোচনার অডিও রেকর্ড করে। পরে সেটা ল্যাপটপে সরিয়ে ফেলা হয়। সেই অডিও ক্লিপ হাতে এসেছে সিবিআইয়ের সত্যতা যাচাইয়ের জন্য, যা ইতিমধ্যেই পাঠানো হয়েছে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে। এছাড়া সুজয় কৃষ্ণ, কুন্তল এবং শান্তনুর কণ্ঠস্বর পরীক্ষার জন্য দিল্লিতে পাঠানো হয়েছে। সিবিআই সূত্রে খবর, সেদিন শান্তনু এবং কুন্তল ছাড়াও কাকুর বাড়িতে আরও দুজন অরবিন্দ এবং সুরজিৎ চন্দ ছিলেন। ইতিমধ্যেই তাদের গোপন জবানবন্দি সংগ্রহ করা হয়েছে। এই মামলায় তারা অন্যতম সাক্ষী। সূত্রের খবর, সিবিআইয়ের চার্জশিটের 28 নম্বর পাতায় সিবিআই উল্লেখ করেছে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। কিন্তু সেই অভিষেক কে, কি তার পরিচয়? তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব না ব্যবসায়ী, নাকি কোনো বেসরকারি সংস্থার কর্মরত? সে বিষয়ে সিবিআই চার্জশিটে কোনো কিছু উল্লেখ করেনি, শুধু নামটুকুই রয়েছে। অথচ বাকিদের পরিচয় উল্লেখ করা হয়েছে। যেমন পার্থের ক্ষেত্রে উল্লেখ রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী হিসাবে, সুজয় কৃষ্ণের পরিচয় রয়েছে লিপস অ্যান্ড বাউন্সের চিফ অপারেটিং অফিসার হিসাবে। চার্জশিট অনুযায়ী শান্তনু এবং সুজয় কৃষ্ণ একই দলের অর্থাৎ তৃণমূলের সদস্য ছিলেন। এছাড়া সিবিআইয়ের চার্জশিটের 12 নম্বর পাতায় লেখা হয়েছে, সুজয় কৃষ্ণের কাছে বেআইনি নিয়োগের জন্য 15 কোটি টাকা চেয়েছিলেন অভিষেক, কিন্তু কাকু সেই টাকা দিতে অপারগ, কারণ আগেই প্রার্থী পিছু 6.5 লক্ষ টাকা দেওয়া হয়ে গিয়েছিল। এমনকি সিবিআই চার্জশিটে উল্লেখ করেছে, সুজয় কৃষ্ণকে এমনও বলতে শোনা যায়, টাকা না দেওয়ার কথা শুনে ওই চাকরি প্রার্থীদের নিয়োগ আটকে দেওয়ার কথা বলেছিলেন অভিষেক। অন্যথায় ওই প্রার্থীদের গ্রেফতার অথবা দূরে কোনো নিয়োগের হুমকিও দিয়েছিলেন জনৈক অভিষেক। চার্জশিটে আরও বলা হয়েছে, পার্থর মারফত এই বেআইনি নিয়োগ চালাতেন কুন্তল, শান্তনু এবং সুজয় কৃষ্ণ। অভিষেকের সঙ্গে পার্থর নাকি মনোমালিন্য চলছিল। অডিও ক্লিপ শুনে সিবিআই জানতে পেরেছে, সুজয় কৃষ্ণ, শান্তনু এবং কুন্তল মিলে নাকি 2000 চাকরি প্রার্থীদের কাছ থেকে নিয়োগের জন্য আরও 100 কোটি টাকা তোলার পরিকল্পনাও করেছিলেন। সেই টাকা পার্থ, মানিক এবং অভিষেককে 20 কোটি করে দেওয়া হবে বলে ঠিক করেছিলেন সুজয় কৃষ্ণরা। বাকি 40 কোটি টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেওয়ার ছক কষেছিলেন। বুধবার সিবিআইয়ের চার্জশিট অভিষেকের নাম প্রকাশ্যে আসার কয়েক ঘন্টার মধ্যেই বিবৃতি দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের আইনজীবী সঞ্জয় বসু। তার দাবি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তার মক্কেলের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে সিবিআই। অভিষেক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং 3 বারের লোকসভা সাংসদ। সঞ্জয়ের দাবি, তার মক্কেল সিবিআইকে তদন্তে পূর্ণ সহযোগিতা করেছেন। ইডি এবং সিবিআই যখনই তাকে তলব করেছে তখনই তিনি উপস্থিত হয়েছেন এবং প্রয়োজনীয় নথিপত্র সরবরাহ করেছেন। অভিষেকের আইনজীবী সঞ্জয় বিবৃতিতে বলেছে, মামলায় তদন্তকারী সংস্থা ইডি আমার মক্কেলের বিরুদ্ধে কোনো চার্জশিট দাখিল করেনি। তার বিরুদ্ধে কোনো অপরাধের কোনো উপাদানও উপস্থিত মেলেনি। তারপরেও তৃতীয় অতিরিক্ত চার্জশিটে আমার মক্কেলকে হয়রানির উদ্দেশ্য ছাড়া আর কিছুই নয়।
তার আরও দাবি, সিবিআই তাদের দাবির সমর্থনযোগ্য কোনো নথি বা প্রমাণ সরবরাহ করতে ব্যর্থ হয়েছে। এ থেকে স্পষ্ট যে অন্যায়ভাবে অভিষেককে টার্গেট করা হচ্ছে। চার্জশিটের বক্তব্য জেনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের তরফে পাল্টা অভিযোগ করা হয়েছে, ইডিকে কাজে লাগিয়ে ব্যর্থ হওয়ার পরে একটি রাজনৈতিক শক্তি সিবিআইয়ের দিকে ঝুঁকেছে, স্বার্থ চরিতার্থ করার জন্য কেন্দ্রীয় সংস্থাগুলির অপব্যবহার করছে। সংশ্লিষ্ট চার্জশিটে প্রমাণের স্পষ্ট অভাব থাকার সত্ত্বেও সন্দেহ তৈরি করার একটি মরিয়া প্রচেষ্টা করা হয়েছে। অন্যদিকে সিবিআইয়ের দেওয়া চার্জশিটের প্রসঙ্গে বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে কর্মী সম্মেলনের মঞ্চ থেকে তদন্তকারী সংস্থাকে সরাসরি চ্যালেঞ্জ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 28 পাতা সিবিআই চার্জশিটে একবার শুধু আমার নাম, বাকি আর কিছুই নেই। সিবিআইয়ের ভয় দেখে ভালো লাগছে। আমাকে সিবিআই আগেও ডেকেছিল। আমাকে ধমকে চমকে ভয় দেখানো যাবে না। আমি অন্য ধাতুতে গড়া। আমার বিরুদ্ধে প্রমাণ দিতে পারলে ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করব। 28 পাতার চার্জশিট, দু জায়গায় খালি আমার নামটা লিখেছে। তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, বাড়ি কোথায়, সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান, কোথায় থাকে, কার ছেলে, কোনো পরিচয় নেই। বিজেপি নেতারা যেমন ভাববাচ্ছে কথা বলতো, ইডি সিবিআই এখন ভাববাচ্ছে কথা বলছে। এই ভয়টা দেখে আমার ভালো লেগেছে। বা কোনোভাবে সিবিআই বা ইডি প্রমাণ করতে পারে বা তথ্য দিতে পারে আদালতে যে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে কোনো ভুল হয়েছে, কোনো দুর্নীতি হয়েছে, কেউ 10 পয়সা তুলেছে, আপনাকে চার্জশিট দিতে হবে না, সামান দিয়ে আমায় ডাকতে হবে না, ফাঁসির মঞ্চ করুন, গিয়ে মৃত্যুবরণ করব। আর সিবিআই চার্জশিটে অভিষেক ব্যানার্জির নাম থাকা নিয়ে কটাক্ষ করতে ভোলেনি বিরোধীরা। সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম প্রশ্ন করেন, এর আগেও বিদেশি বান্ধবীদের অ্যাকাউন্ট ভাড়া করে টাকা পাচার থেকে কয়লা পাচার ভুরি ভুরি অভিযোগ উঠেছে, কিন্তু তদন্ত করে কোনো ব্যবস্থাই নেয়নি মোদি অমিত শাহের তদন্তকারী এজেন্সি। এখন চার্জশিটে কেবলমাত্র অভিষেক ব্যানার্জির নাম উল্লেখ করে বিজেপির দিকে যাওয়ার জন্য আমন্ত্রণপত্র নয় তো।